হঠাৎ করে এক লোকের ১০০ কোটি টাকা চুরি হয়ে যায়, কিন্তু পুলিশ কিছুতেই সেই চোরকে ধরতে পারছে না। আবার ঠিক এরই মধ্যে ব্যাংক থেকে আসা একটা ৫০০ কোটি টাকার গাড়িও অদ্ভুতভাবে চুরি হয়। সবাই বলছে চুরিগুলো হয়তোবা কোনো ভূতে করছে, কারণ পুলিশ কোনো অপরাধীকে ধরতে পারছে না। কিন্তু চুরিগুলো আসলে কে করছে আর কিভাবে বা করছে, সেটাই জানতে হলে তোমাদের আমার সঙ্গে থাকতে হবে পুরোটা গল্প জুড়ে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে দেখে আসি 100 crores মুভির গল্প। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে একটা গাড়িতে করে টাকা ট্রান্সফার করা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে মাঝ রাস্তায় টাকাগুলো চুরি হয়ে যায়। কিন্তু যে টাকাটা চুরি হয়েছিল সেটা কোনো ছোট অ্যামাউন্ট ছিল না, গাড়িতে ছিল প্রায় ৫০০ কোটি টাকা। এমনকি টাকা চুরি হয়ে যাওয়ার পর থেকে পুলিশ চোরদেরকে কিছুতেই খুঁজে পাচ্ছিল না। কেউ কেউ তো বলছিল টাকাগুলো হয়তোবা ভূতে চুরি করে নিয়ে গিয়েছে, কিন্তু আসলে ৫০০ কোটি টাকা কে চুরি করেছে এই ঘটনা জানতে হলে আমাদেরকে যেতে হবে ৪০ দিন পেছনে। ঠিক ৪০ দিন আগে হঠাৎ করে এক সকালে একটা প্রস্টিটিউট মেয়ে থানায় আসে। সে থানায় এসে বলে যে গতকাল রাতে আমার কাছে একজন লোক এসেছিল, আর পুরো রাত থাকার পর সকালে যাওয়ার আগে লোকটা উঠে আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গিয়েছে। তাই আমি লোকটার বিরুদ্ধে কেস করতে এসেছি। এটা শুনে একজন পুলিশ বলে উঠে যে কি দিনকাল চলে আসলো, এমন এমন কেসও আমাদেরকে নিতে হচ্ছে। এখন কি আমাদের লাস্টে চুর ডাকাত বাদ দিয়ে এই লোককে খুঁজে বের করতে হবে? তখন ওই লোকটার নাম জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটা বলে যে স্যার, আমার তো নাম মনে নাই, কিন্তু তার চেহারা কান আমার মনে আছে। আপনার একজন এসকে আর্টিস্ট ডাক দিলে আমি তার চেহারাই বর্ণনা দিতে পারবো। এটা বলে সে উলুকটার চেহারার বর্ণনা দিতে শুরু করে। ঠিক তখনই থানায় এসআই চেতন ঢুকে, আর চেতনকে দেখে তো মেয়েটি চিৎকার করে বলে, এই তো সেই লোকটা যে আমার সাথে কালকে এমন কাজ করেছে। আর তখন আশেপাশে থাকা সবাই তো চেতনের দিকে হা করে তাকিয়ে থাকে। আসলে চেতন নিজে পুলিশ অফিসার হওয়ার কারণে বাকিরা তাকে কেউ কিছু বলতে পারছিল না। কিন্তু চেতন তখন বলতে থাকে যে আমার দাদা বলেছিল পরিশ্রম করলে সেটার ফল আমি অবশ্যই পাবো, তাই আমি সারা রাত পরিশ্রম করার পর সকালে আমার পাওনা ফল নিয়েই ফিরে এসেছি। আর এই হলো আমাদের গল্পের মেইন চরিত্র চেতন। তো এবার তার বন্ধুদের সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দেওয়া যাক। স্ক্রিনে এখন যাকে দেখতে পাচ্ছ তার নাম হলো রাহুল, আর সে পেশায় একজন মেকানিক। রাহুলের একজন গার্লফ্রেন্ড আছে যার নাম গায়ত্রী, আর গায়ত্রী রাহুলকে অনেক ভালোবাসতো। আজকে গায়ত্রীর জন্মদিন, সব সময় চাই যে রাহুল যেন তার বিয়ে করে, কিন্তু রাহুল বারবার বাহানা করে তাদের বিয়েটাকে পিছিয়ে দিচ্ছে। কারণ আসলে রাহুল লাইলা নামের অন্য একটা মেয়েকে পছন্দ করে, যে কিনা আবার তার গ্যারেজের সামনের বাড়িতে থাকে। এরপর আমরা লাইলাকে দেখতে পাই। লাইলা আসলে বেশ সুন্দরী, আর সেই সঙ্গে অনেক চালাক একটা মেয়ে। আসলে সে যে বাড়িতে থাকে সেটা তার নিজের বাড়ি ছিল না। লাইলা এখানে একজন সুগার ডেডি, অর্থাৎ তার থেকে বয়সে অনেক বড় একজন লোকের সঙ্গেই থাকে। আর তার বয়ফ্রেন্ডের নাম হলো সুন্দরলাল। এই সুন্দরলালের আবার অনেক টাকা, আর সেই টাকাগুলোকে সে নিজের ইচ্ছামতো খরচ করতে পছন্দ করত। এরপর একদিন আমরা দেখতে পাই সুন্দরলালের জন্মদিন ছিল, আর তার ম্যানেজার বাসু একটা পার্টির আয়োজন করেছে, যেখানে এসআই চেতন এবং রাহুলও এসেছিল, কারণ তারা দুইজন সুন্দরলালের বন্ধু ছিল। আর বেশ কিছুক্ষণ ধরে সেখানে পার্টিও চলে। এমন সময় পার্টি শেষ হয়ে গেলে সবাই যার যার বাড়িতে ফিরে যায়। ম্যানেজার বাসু তার নিজের বাড়িতে ফিরে এসে যখন খেতে বসে, ঠিক তখনই তার কাছে আবার একটা ফোন আসে। আর ওই ফোন কলে এসে জানতে পারে আজ রাতে সুন্দরলালের বাড়িতে পুলিশের রেড পড়তে পারে। তো সঙ্গে সঙ্গে সুন্দরলালকে ফোন করে আর স্কুটিটা নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে সুন্দরলাল তো এতক্ষণ তার জন্মদিনের পার্টি এনজয় করছিল, কিন্তু হঠাৎ করেই বইয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। লাল দ্রুত তার রুমের অল ব্যাঙে লুকিয়ে রাখা ১০০ কোটি টাকা বস্তায় ভরে টাকাগুলো নিয়ে এসে শহরের বাইরে রেখে আসার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু কিছু দূর আসতেই সে দেখতে পায় যে রাস্তায় পুলিশের চেকিং বসেছে, আর সেখানে চেকিং এর দায়িত্বে ছিল এসআই চেতন। লাল খুব ভালো করেই জানতো যদি সে অন্য কোনো পুলিশের হাতে ধরা পড়তো তাহলে ওই তো কিছু টাকাকে তাকে ছেড়ে দেবে, কিন্তু যদি চেতনের হাতে সে ধরা পড়ে তাহলে তার সব টাকা সেই নিয়ে নেবে। তাই লাল সামনে গিয়ে আবারও বাড়ির দিকে ফিরে আসে, আর বাড়িতে এসে সোজা ছাদে চলে যায়। সেখান থেকে টাকার বস্তাগুলো বাড়ির পেছনের জঙ্গলে ফেলে দেয়। উপর থেকে নিজের বস্তাগুলোকে পরিষ্কার দেখা যাচ্ছিল, আর তখনই কিছুক্ষণের মধ্যে তার বাড়িতে পুলিশ চলে আসে। পুলিশ তো সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও কোনো টাকার সন্ধানই পায় না। এমনকি তার ছাদে এসে তার ফেলানো টাকার বস্তাগুলোর দিকে লাইট মারে,
কিন্তু সেখানে কিছু না দেখতে পেয়ে তারা চলে যায়। পুলিশ চলে যাওয়ার পর তাদের অনেক সন্দেহ হয়, কারণ সে যেখানে টাকার বস্তাটা ফেলেছিল সেখানে পুলিশ কিছুই দেখতে পেল না কেন। তাই সে দ্রুত নিচের দিকে লাইট মারে, কিন্তু দেখা যায় সেখানে আর টাকার বস্তাটা নেই। আর এটা দেখে তো বেচারা লাল সেখানে হার্ট অ্যাটাক করেই মারা যায়। আর তার ম্যানেজার বাসু উপরে এসে লালের ডেড বডির সঙ্গে লাইলাকে দেখে সন্দেহ করতে শুরু করে। আর সে ভাবছিল যে টাকার লোভে হয়তো বা লাইলা সুন্দরকে মেরে ফেললো। তাই সে পুলিশকে ফোন করে, আর এসআই চেতন সেখানে সঙ্গে সঙ্গে চলে আসে। চেতন এসে বাসুকে বলে যে দেখো, তুমি যদি 100 কোটি টাকা চুরি করে থাকো তাহলে আমাকে সরাসরি বলে দাও, তুমি আর আমি 50-50 ভাগ করে নেব, তোমাকে জেলও কার হবে না। কিন্তু বাসু তখন বলে যে আমি যদি 100 কোটি টাকা চুরি করতাম তাহলে তোমাকে কেন এখানে ডাকতাম। কিন্তু এখানে চেতন আসার আগেই লাইলা এখান থেকে পালিয়েছে। তাই বাসুকে লাশের সঙ্গে চেতন একা এখানে দেখার পর তার উপর সন্দেহ করে। এদিকে আমরা লাইলাকে দেখতে পাই, সে অনেক বয়ে তার বান্ধবীর বাড়িতেই চলে এসেছে। আর এখানে এসে লাইলা তাদেরকে সবকিছুই খুলে বলে। আসলে লাইলা আগে থেকেই ওই 100 কোটি টাকা যে সুন্দরলাল বাড়িতে লুকিয়ে রেখেছিল সেই ব্যাপারে জানতো। আর সে সুযোগও খুঁজছিল কখন সে লালকে ফাঁকি দিয়ে টাকাগুলো চুরি করতে পারবে। কিন্তু এই চুরিটা যে আসলে কে করেছে এটা কিন্তু আমরা একটু পরেই জানতে পারবো। আসলে লালের বাড়িতে যে পুলিশ রেড করানো হয়েছিল সেটা ছিল পুরোপুরি নকল, অর্থাৎ শুধুমাত্র তার টাকাগুলোকে বাগানোর জন্যই কেউ আগে থেকেই এই প্ল্যানটা করেছিল। তো পরের দিন চেতন লালের ছেলেকে পুলিশ স্টেশনে নিয়ে এসে 100 কোটি টাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। আর সেখানেই ওই এরিয়ার ডিএসপিও ছিল। যখন তার কানে 100 কোটি টাকার কথাটা যায়, সে চেতনকে ডেকে বলে যে দ্রুত 100 কোটি টাকা খুঁজে বের করো, তার মধ্যে থেকে অর্ধেক আমার বাড়িতে পৌঁছে দিও। চেতন এটা দেখে খুব ভালো করে বুঝতে পারে যে তার থেকে আরো বড় বড় রাঘব বোয়াল ডিপার্টমেন্টে অনেক আগে থেকে বসে আছে। এদিকে অনেক চেষ্টা করেও কোনো কুল কিনারা না পেয়ে লাইলা, চেতন আর বাসু তিনজনে নিজের নিজের মতো করে টাকা খুঁজতে শুরু করে। আর এখানে তাদের তিনজনের সবার প্রথমে রাহুলের উপরে সন্দেহ হয়, কারণ ওই দিন বার্থডে পার্টিতে রাহুলও ছিল। আর সব থেকে বেশি টাকার প্রয়োজন তো রাহুলের, কারণ সে একজন সামান্য মেকানিক ছিল। তো লাইলা রাহুলের সঙ্গে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে যেদিন তুমি পার্টিতে এসেছিলে সেদিন কি অপরিচিত কাউকে তুমি বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছিলে। রাহুল বলে যে কই না তো, আমি তো এমন কাউকে দেখিনি। আর কিছুক্ষণ পর সেখানে বাসু রাহুলের সঙ্গে দেখা করতে আসে, আর সেও তাকে সেম প্রশ্নটাই করে। আর এই সব কিছু দেখে রাহুলের সাথে থাকা তার বন্ধুর সন্দেহ হতে থাকে যে কেন সবাই রাহুলকে বারবার একই প্রশ্ন করছে। আর এই বিষয়টা রাহুলের বন্ধু তাকে বলে, কিন্তু রাহুল এতে অতটা মনোযোগ দেয় না, কারণ তারা দুজন কেউই 100 কোটি টাকার ব্যাপারে কিছুই জানতো না। তো পরের দিন চেতন রাহুলের গ্যারেজে আসে, আর সে আবারও রাহুলের কাছে ওই দিন কি হয়েছিল সেই ব্যাপারে জানতে চাই। চেতন যখন রাহুলের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই আবার রাহুলের বন্ধু বাইরে থাকা পুলিশ কনস্টেবলের কাছ থেকে জানতে পারে যে আসল ঘটনাটা কি। আর বারবার সবাই তাকে একই রকম কথা কেন জিজ্ঞাসা করছে। তখন পুলিশ কনস্টেবল তাকে বলে যে সুন্দরলালের 100 কোটি টাকা চুরি হয়ে গিয়েছে, আর সেটা খুঁজতেই এত আয়োজন। এটা শোনার পর রাহুলের বন্ধু পুলিশ সেখান থেকে চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে রাহুলের কাছেই আসে আর তাকে ওই 100 কোটি টাকার ব্যাপারে সবকিছু খুলে বলে। কিন্তু সব শুনেও রাহুল তেমন একটা আগ্রহ দেখায় না। তো একদিন রাতে গায়ত্রী তার মা বাবাকে নিয়ে রাহুলের গ্যারেজে আসে তাকে দেখানোর জন্য। কিন্তু রাহুল একজন সামান্য মেকানিক জেনে গায়ত্রীর মা বাবা তাকে অনেক অপমান করে আর বলে যে সামান্য মেকানিক হয়ে তুমি আমার মেয়েকে কিভাবে খুশি রাখবে। গায়ত্রীর বাবার কথায় রাহুল খুবই কষ্ট পায়, আর সে বলে যে ঠিক আছে, আমি আপনাকে টাকা ইনকাম করেই দেখাবো। এর পরের দিন আবার দেখা যায় যে বাসু লায়লাকে খুঁজে পায়। আসলে ওই দিনের ঘটনার পর থেকে লায়লা সবার চোখের আড়ালে লুকিয়েছিল। বাসু লায়লার কাছে এসে বসে আর তাকে বলে যে সত্যি করে বলো, তোমার কাছে 100 কোটি টাকা আছে তাই না, তুমি আমাকে ওটা দিয়ে দাও, আমরা এটা অর্ধেক ভাগাভাগি করে নেব। আর ঠিক তখনই এবার সেখানে চেতন চলে আসে, যে আগে থেকে সব কথাগুলো শুনে ফেলেছিল। তাই চেতন সেখানে এসে লায়লাকে প্রস্তাব দেয়, চলো এক কাজ করি, আমরা তিনজন মিলে একসঙ্গে টাকাটা খুঁজি, যদি পেয়ে যাই তাহলে সমান
3 ভাগ করে নেব। আর চেতনের এই শর্তে বাকিরাও রাজি হয়ে যায়। আর তারা যখন বাঁধতে থাকে তখন সবার আগে তাদের সন্দেহ গিয়ে পড়ে রাহুলের উপর। আর ঠিক এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে আসলে সত্যি সত্যি রাহুল 100 কোটি টাকা চুরি করেছিল। সেখানে আমরা দেখতে পাই রাহুল তার গ্যারেজের পুরাতন ডায়ের বাজে বাজে ওই টাকাগুলোকে লুকিয়ে রেখেছিল। রাহুলের বন্ধু যখন এটা জানতে পারে তার তো বিশ্বাসই হচ্ছিল না, কারণ তার মনে হচ্ছিল যে সে যেন স্বপ্ন দেখছে। কিন্তু এই খুশি আবার তাদের বেশিক্ষণ স্থায়ী থাকে না, কারণ পরের দিনে চেতন পুলিশ ফোর্স নিয়ে রাহুলের সম্পূর্ণ গ্যারেজ চেক করতে শুরু করে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও সে কোথাও টাকা পায় না। এদিকে সে ডিএসপিও আর কোনো উপায় না দেখে এক এক করে বাসু, লাইলা আর রাহুলের বন্ধুদেরকে থানায় ডেকে নিয়ে নিজে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। কিন্তু তাদের কারো কাছ থেকে সে কিছুই জানতে পারে না। থানা থেকে বের হয়ে রাহুলের বন্ধুদেরকে জিজ্ঞাসা করে যে তুই এতগুলো টাকা কোথায় লুকিয়েছিস। আর তারা যখন এসব কথা বলছিল ঠিক তখনই আবার তাদের গ্যারেজে একটা গাড়ি ঠিক করার জন্য লোক আসে। আর রাহুল যখনই গাড়ির উপরের অংশ খুলে সঙ্গে সঙ্গে ভেতর থেকে সব টাকাই বেরিয়ে আসে। আসলে রাহুল খুব আগে থেকে বুঝতে পেরে গিয়েছিল তাকে সবাই সন্দেহ করতে শুরু করেছে। তাই সে বেশ কয়েকদিন ধরে তার গ্যারেজে যেই গাড়িগুলো ঠিক করাতে আসে সেই গাড়িগুলোর ভেতরে অল্প অল্প করে টাকা লুকিয়ে রাখা শুরু করে। সেই সঙ্গে সে গাড়িগুলোকে ঠিক করার সময় এমন কিছু সমস্যা রেখে দেয় যেগুলোর কারণে গাড়িটা আবার খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আর ঠিক তার প্ল্যান মতোই সবকিছু হচ্ছিল। রাহুলের এইসব মাস্টার প্ল্যান শুনে তো তার বন্ধু একেবারেই চমকে যায়। সে রাহুলকে বলে যে চল আমরা এতগুলো টাকা নিয়ে বিদেশ চলে যাই। আর তার বন্ধুর কথায় রাহুল রাজি হয়ে যায়। তারা দুজনে তো অনেক খুশি, একটা বারে এসে ড্রিঙ্কস করতে থাকে। আর ওই পুরো রাতটা তারা সেখানেই মদ খেয়ে কাটিয়ে নেয়, এমনকি ওই বারে ঘুমিয়ে পড়ে। সকালে যখন তাদের জ্ঞান ফিরে আর ওয়েটার যখন বিল নিতে আসে, রাহুল তাকে কয়েকটা 500 টাকার নোট দেয়। আর তখন ওয়েটার তাদের দিকে তাকিয়ে বলে যে মনে হচ্ছে তোমাদের নেশা এখনো কাটেনি। গতকাল রাতে কে সরকার 500 আর 1000 টাকার নোট বাতিল করে দিয়েছে, এগুলো এখন আর কোনো কাজেই আসবে না। এটা শুনে তো রাহুল আর তার বন্ধুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ তারা ভাবছিল যে টাকার জন্য তারা এতদিন ধরে কষ্ট করলো তার এখন কোনো দাম নেই। অন্যদিকে এই খবর শুনে তো চেতন অনেক খুশি হয়ে যায়, কারণ সে ভালো করেই জানতো নোট বন্ধ করে দেওয়ার কারণে যে এত বড় চুরি করেছে তাদের অবশ্যই ব্যাংকে গিয়ে নোটগুলোকে পাল্টে নিতে হবে। আর কোনো ব্যাংকে গিয়ে কেউ যদি এত পরিমাণ টাকা একসঙ্গে পাল্টায় তাহলে সেটা অবশ্যই কারো না কারো নজরে পড়বে। আর এই জন্য তাদের ডিএসপি তখন ওই এলাকার সব ব্যাংক ম্যানেজারদেরকে ডাক দেয়। সব ম্যানেজাররা বলতে শুধুমাত্র যারা দুর্নীতি করত তাদেরকেই, কারণ কোন সৎ ম্যানেজার তো অবশ্যই আর এই কাজ করবে না। আর এরপর আবার তাদের উপর নজরদারিও শুরু হয়ে যায়। এদিকে রাহুল তার বন্ধুদেরকে নিয়ে তাদের পাশের একটা ব্যাংকে আসে। সেখানে এসে ব্যাংক ম্যানেজারকে বলে যে আমাদের 1 লাখ টাকার নোট পাল্টে দিতে হবে। ম্যানেজার এটা শুনে তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কি কাজ করো। তখন রাহুল বলে যে আমরা একটা গাড়ির মেকানিক। এটা শুনে ম্যানেজার সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে ফোন দেয় আর পুলিশকে জানায় যে 2 জন মেকানিক 1 লাখ টাকা পাল্টাতে এসেছে। কিন্তু পুলিশের নাম শুনতেই তো রাহুল আর তার বন্ধু দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর বাইরে গিয়ে রাহুল তার বন্ধুকে বলে যে মাত্র 1 লাখ টাকার জন্য যদি পুলিশকে ইনফর্ম করতে হয় তাহলে 100 কোটি টাকা আমরা কখনোই পাল্টাতে পারবো না। আর তাই তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা সব টাকা আগুনেই পুড়িয়ে ফেলবে, যাতে করে অন্তত তারা এই সমস্যা থেকে রক্ষা পায়। এরপর তারা জঙ্গলের মধ্যে বসে একটা জায়গায় সব নোটগুলোকে রেখে আগুন জ্বালিয়ে দেয়। আর এখানেই ঘটে মহাবিপদ। এতগুলো টাকা একসঙ্গে আগুন ধরে যাওয়ার কারণে অনেকগুলো টাকা তো অর্ধেক পুড়ে গিয়ে বাতাসে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। আর এই অর্ধেক পুরো টাকাগুলো যে কেউ দেখলেই বুঝতে পারবে যে এখানে টাকা পুরানো হয়েছিল। তাই পরের দিন সকাল হতে না হতেই এই নিউজটা চারদিকে ছড়িয়ে পড়ে আর মিডিয়া এই ব্যাপারে পুলিশের কাছে জিজ্ঞাসাবাদ করতে চলে আসে। এরই মধ্যে আবার ডিএসপি রাগিনী নামের একটা ব্যাংক ম্যানেজারের কথা জানতে পারে। রাগিনী বেশ কয়েকদিন ধরে অনেক কালো টাকাকে সাদা টাকায় পাল্টে দিচ্ছিল, আর এরই মধ্যে কিছু পার্সেন্টেজ সে নিজের জন্য রেখে দিত। এগুলো জানতে পেরে তো রাগিনীর উপর ডিএসপির অনেক সন্দেহ হয়। ঠিক তখনই এবার রাগিনীর ফোনে দেবা নামের একজনের ফোন আসে আর দেবা রাগিনীকে অনেকগুলো ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে পাল্টে দিতে বলে। কিন্তু পুলিশ নজরদারির কারণে রাগিনী রাজি হচ্ছিল না। তখন দেবা নামের ওই লোকটা বলে যে তুমি চাইলে এই টাকা থেকে অর্ধেক টাকা নিজের নামে রেখে দিতে পারো। আর এটা
শুনে তো রাগিনীর বয়ফ্রেন্ড অনেক লোভ হয়ে যায়, তাই সে রাগিনীকে দেবার প্রস্তাবটা মেনে নিতে বলে। রাগিনীও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। ওই দিন রাতেই আবার FBI 500 কোটি টাকা গাড়িতে করে ট্রান্সফার করছিল। আর এই টাকাগুলো যে ব্যাংকে আসার কথা ছিল, ওই ব্যাংকের ম্যানেজার ছিল আসলে রাগিনী। কিন্তু আসার আগে মাঝপথে টাকাগুলো কিভাবে গায়েব হয়ে গিয়েছে সেটা আর কেউ বলতে পারে না। আর তখনই সেখানে পুলিশ এবং ডিএসপিও চলে আসে। আর রাগিনীকে একটু আদর যত্ন করতে রাগিনী স্বীকার করে দেয় যে সে নিজেই ওই টাকাগুলোকে সরিয়েছে, কারণ তার সাথে দেবা নামের একজন বড় বিজনেসম্যানের ডিল হয়েছিল যে তার কালো টাকাগুলোকে সাদা করে দিতে পারবে কিনা। রাগিনীর কথাগুলো শুনে পুলিশ তখন দেবার ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই জানা যায় যে দেবা 5 বছর আগেই মারা গিয়েছে। আর রাগিনীও তখন ভালো করে বুঝতে পারে যে নিশ্চয়ই কেউ তাকে বোকা বানিয়ে টাকাগুলোকে নিয়ে গিয়েছে। আর অন্যদিকে তখন আমরা দেখতে পাই যে এক সন্ধ্যায় লাইলা, বাসু আর চেতনের কাছে বিশাল বিশাল কার্টুনের কিছু পার্সেল আসে। আর এই পার্সেল খুলতেই তার ভেতর থেকে অনেক অনেক টাকা বের হয়ে আসে। আর এই প্রত্যেকটা বক্সের সঙ্গে আবার একটা করে চিঠিও ছিল। সেখানে লেখা ছিল যে এই টাকাগুলো পুরোটাই তোমাদের, কিন্তু কখনো এটা খুঁজে বের করার চেষ্টাও করো না যে কে তোমাদেরকে টাকাগুলো পাঠিয়েছে। আসলে এখান থেকে আমরা জানতে পারি যে এই টাকাগুলো আসলে রাহুল সবার কাছে পাঠিয়েছে। আর এরপরেই আমাদেরকে দেখানো হয় যে আসলে সেদিন রাহুলের পুরো 100 কোটি টাকা জ্বালিয়ে দেয়নি, বরং সেখান থেকে কিছু টাকা নিজের জন্য আলাদা করে রেখে দিয়েছিল। এরপর সে দেবার পরিচয় নিয়ে রাগিনীর সঙ্গে ডিল করে। সে রাগিনীকে বলে যে তুমি আমাকে টাকাটা পাঠিয়ে দাও, আমি তোমাকে ব্ল্যাক মানি পাঠিয়ে দিচ্ছি। আর যখনই টাকায় ভর্তি কন্টেইনার নিয়ে গাড়িটা ব্যাংকের দিকে যাচ্ছিল, সেই পথে রাহুল একটা নকল কনস্ট্রাকশনের কাজ বসিয়ে দেয়। যখন ওই টাকায় ভর্তি ট্রাকটা তাদের সামনে এসে থামে, রাহুল ওই ট্রাকের উপরে থাকা টাকার কন্টেইনারটা খুলে অন্য একটা কালি কন্টেইনারের সঙ্গে পাল্টে দেয়। কিন্তু এমন কাজ তো রাহুল রাগিনীর সঙ্গে না করলেও পারতো। তাহলে বন্ধুরা সে এমনটা কেন করলো? আসলে যদি রাহুল নিজে এই চুরিটা করত, তাহলে পুলিশ কখনো না কখনো তাকে ধরেই ফেলতো। কিন্তু এখানে সে রাগিনীর মাধ্যমে দেবার নাম ঢুকিয়ে দিয়েছে। আর এতে করে পুলিশ ভাববে যে দেবা হয়তোবা এখনো বেঁচে আছে, অথবা তারই কোনো লোক এই কাজটা করছে। আর এভাবেই তারা যখন রাহুল পর্যন্ত আর পৌঁছতে পারবে না। আর সুন্দরলালের টাকার ব্যাপারে বলতে গেলে আসলে রাহুলের টার্গেট প্রথম থেকে সুন্দরলালের ওই বিল্ডিং এ থাকা টাকার উপরেই ছিল, কিন্তু সবার সামনে সে সবসময় লাইলার কথাগুলো বলতে যাতে করে কেউ তাকে সন্দেহ না করে। আর সেই দিনে সুন্দরলালের বাড়িতে পুলিশ বের করেছিল সেটাও রাহুলের প্ল্যান ছিল। আর রাহুল আগে থেকেই দেখতে পেরেছিল সুন্দরলাল ওই টাকার বস্তাগুলোকে কোথায় রেখেছে, তাই সুযোগ বুঝে সে ওই দিন বস্তাগুলোকে সরিয়ে ফেলেছিল। আর এইভাবে সে সামান্য একটা গ্যারেজে থেকে শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। আর আমাদের গল্পটাও আজকে এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে কিন্তু রাহুলের বুদ্ধি দুর্দান্ত লেগেছে। সে আসলেই একটা মাস্টার মাইন্ড। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে।